নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রচন্ড গরম পড়েছে, সরকার হিট অ্যালার্ট জারি করেছে। ঢিলে ঢালা বাতাস পরিবাহী পোশাক পরিধান করুন, তীব্র রোদে ছাতা ব্যবহার করুন। এই গরম থেকে বাঁচতে শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে এবং অনেক অফিসের কার্যক্রম অনলাইনে পরিচালনা করা হচ্ছে। আমরা ঘরের ভেতর থাকছি যেন বাইরের গরমের মুখোমুখি হতে না হয়, কিন্তু ঘরের ভেতর ছাদের নিচে থেকেও কিন্তু আমরা প্রচন্ড গরমে হাঁসফাঁস করছি। বাইরের গরমটা আমাদের ঘরের ভেতর প্রবেশ করার পর আমাদের ঘরগুলো হিটিং চেম্বারে পরিণত হচ্ছে। কেন এমনটা ঘটছে, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, তা নিয়ে আলোচনা করব আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আমাদের আজকের অতিথি স্থপতি খন্দকার তারিকুল ইসলাম। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাইয়া, স্বাগত আপনাকে। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। আমরা তো আসলে ছাদের নিচে বসবাস করছি তাপপ্রবাহ থেকে বাঁচতে, কিন্তু আমাদের ঘরের ভেতরটা আসলে হিটিং চেম্বার। তো এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? মানে আমরা যেভাবে ঘর তৈরি করছি সেখানে কোনো ভুল আছে কিনা এবং আদতে আসলে কি হওয়া উচিত? আপনি যদি খেয়াল করেন, আমাদের পুরনো বাড়িগুলো এখনো যেগুলো ধ্বংসপ্রাপ্ত বা কয়েক পরিত্যক্ত বাড়িগুলো, এটার ভিতরে ঢুকলে দেখবেন একটা ঠান্ডা অনুভব গায়ে লাগে। কিন্তু আমাদের নিজের বাসায় যেটা কয়েকদিন আগে বানানো, সেখানে এই অনুভবটা লাগছে না। কেন লাগছে না? একটু যদি খেয়াল করি, পুরনো বাড়িগুলো বা আমাদের যে ট্রেডিশনাল যে মাটির বাড়িগুলো বা অন্য এই ধরনের বাড়িগুলো, এগুলোর ওয়াল অনেক মোটা। এই ওয়াল মোটা থাকার কারণে যেটা হচ্ছে, বাইরের তাপমাত্রা ঘরের ভেতরে প্রবেশ করার আগে ওয়াল সেই তাপমাত্রার একটা বড় অংশ শুষে নিতে পারছে। আমরা এটাকে বলি থার্মাল মাস, যা তাপমাত্রাকে শুষে নিতে পারে। এই থার্মাল মাসের কারণে যেটা হয় যে, যেহেতু বাইরের টেম্পারেচার অনেকটুকু ওয়ালটা শুষে নেয়, ভেতরেরটা আমাদের ঠান্ডা থাকে, ভেতরটা আমি একটা আরাম অনুভব করি। বর্তমানে যদি আপনি আমাদের বিল্ডিং টেকনোলজিগুলো দেখেন, আমরা এখন ম্যাক্সিমামই বাড়ি বানাচ্ছি 5 ইঞ্চি ওয়ালে, যেটা কোনোভাবেই রিকমেন্ডেড না। সো এই 5 ইঞ্চি ওয়াল আসলে সূর্যের তাপ যথাযথভাবে শোষণ করে ফেলতে পারছেন না। বেশিরভাগ তাপ দেখা যাচ্ছে সে ঘরের ভেতরে দিয়ে দিচ্ছে, আমাদের ঘরটা উষ্ণ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, আপনি যদি একটু পুরনো বিল্ডিংগুলো দেখেন, দেখবেন সব বিল্ডিংয়ে আমরা সানশেড দিচ্ছি। আমরা বর্তমানে এখন বাইরের দেশের অনুকরণ, যেহেতু আমাদের এখন বিদেশ যাত্রা অনেক বেশি বেড়েছে, আমরা কিছুটা অনুকরণ প্রিয় জাতি, তো আমরা বাইরের দেখা দেখি ওই জায়গার কথা চিন্তা না করে আমরা অবিকল গ্লাসের বিল্ডিং, কাচের বিল্ডিং, আনপ্রোটেক্টেড গ্লাসের বিল্ডিং বানানো শুরু করেছি। গ্লাস খুব ডেঞ্জারাস একটা ম্যাটেরিয়াল, এই কারণে বললাম। আমাদের দেশে আনপ্রোটেক্টেড গ্লাস, যেটাকে আমরা বলি মানে আনশেডেড গ্লাস, অর্থাৎ যদি আপনার জানালার গ্লাসে সরাসরি সূর্যের আলো পড়ে, এটা এক ধরনের ক্রাইম। গ্লাস এমন একটা ম্যাটেরিয়াল যেটার ভিতর দিয়ে যখন রোদ ঢোকে তখন তাপটা খুব সহজে ঢুকে যায়, কিন্তু ঢোকার সময় তাপের যে তরঙ্গ দৈর্ঘ্যটা এটা বেড়ে যায়, সো এটা আর বের হতে পারে না। সো আমি যদি প্রপার শেডিং এবং প্রপার থার্মাল মাস দিয়ে আমরা বিল্ডিং যদি ডিজাইন করতে পারি, আমাদের তাপ নেওয়ার যেই ব্যাপারটা, বিল্ডিংটা গরম হয়ে যাওয়াটা, এটা অনেকটা কমে যাবে। এটা হলো এক। দ্বিতীয়ত, এই মোমেন্টটা আমাদের, আপনি যদি খেয়াল করবেন, যদি আমাদের টেম্পারেচার অনেক বেশি কিন্তু পাশে বাতাস আছে, এই মাসটা শেষ হলে মেয়ের শুরু থেকে কিন্তু বাতাসটাও থাকবে না, তখন আরও বেশি কষ্ট হবে আমাদের, যে বাতাসটা যখন আটকে যাবে। সো বাতাস আমাদের এই অঞ্চলে, যেহেতু আশেপাশে কোনো মরু অঞ্চল নেই, আমাদের বাতাসটা যথেষ্ট ঠান্ডা। আমরা আশেপাশে শহর যদি গাছ এবং পানিটা মেনটেন করতে পারি, এই ঠান্ডা বাতাসটা কিন্তু আমাদের শরীরকে কুল করে। বাতাসের প্রভাবটা যদি আমরা ঠিকমতো রুমের ভিতরে দিতে পারি, বিল্ডিং বাড়ির মধ্যে দিতে পারি, তাহলে দেখা যাবে যে আপনি প্রথমত তাপ কমাচ্ছেন, দ্বিতীয়ত বাড়িতে এনাফ ভেন্টিলেশনের ব্যবস্থা করছেন, আপনি অনেক কমফোর্টেবলি আপনি রুমের ভিতরে থাকতে পারবেন। একটা সাধারণ বিল্ডিং এবং থার্মালি ডিজাইনড একটা বিল্ডিং এর তফাৎ কি হয়ে থাকে? আমার মনে হয় আমি যদি একটু এঁকে বোঝাই, তাহলে মনে দর্শকদের বুঝতে আরেকটু সহজ হবে। জি, সাধারণ বিল্ডিং বলতে আমি যদি একদম আমাদের শহর অঞ্চলে যে বিল্ডিংগুলো আমরা সচরাচর করে থাকি, 5 ইঞ্চি ব্রিক ওয়াল, কংক্রিটের স্ল্যাব, এর ভেতর আমার জানালা থাকে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে প্রপারলি শেডিং ডিভাইসটা থাকে না। এই 5 ইঞ্চির ব্রিক ওয়ালটা যেহেতু পাতলা, এর ভিতর দিয়ে সহজেই তাপমাত্রা ভেতরে ঢুকে যেতে পারে। আমি যদি এই ওয়ালটাকেই মোটা করতে পারতাম
অ্যাটলিস্ট 10 ইঞ্চি বা 15 ইঞ্চি, যত মোটা করা যায়। পুরনো বাড়িগুলো আপনি দেখবেন প্রায় 20 ইঞ্চি 2 ফিট পর্যন্ত মোটা হয়ে থাকে। অথবা যদি খুব বেশি মোটা নাও করতে পারি, আমি যদি দুটো ওয়ালের মাঝখানে একটা ক্যাভিটি স্পেস ছেড়ে দিতে পারি, বাতাস ছেড়ে দিতে পারি, আমাদের আশেপাশে যে উপকরণগুলো আছে এর মধ্যে সবচাইতে বেশি তাপ শোষণ করতে পারে পানি, দ্বিতীয় যে জিনিসটা সবচেয়ে বেশি তাপ শোষণ করতে পারে সেটা হলো বাতাস। তো আমি যদি বাতাস ট্র্যাপ করতে পারি, পানি রাখতে পারি, মাটি রাখতে পারি যেগুলো ওয়াটার কন্টেন্ট করে, বা গাছ রাখতে পারি, গাছ যেহেতু গাছের একটা বড় অংশ পানি, ও অনেকটুকু তাপ শোষণ করতে পারে, তাহলে যেটা হবে এই তাপমাত্রাটা ভেতরে খুব বেশি প্রবেশ করতে পারবে না। আর যখন আমার সূর্য চলে যাচ্ছে, বাইরেটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এই বাসাটা আবার তাপটা বিকিরণ করে ছেড়ে দেবে। দ্বিতীয় কাজ হলো জানালা। জানালা যেহেতু ফাঁকা থাকে, এদিক থেকে আমি বাতাস নিচ্ছি, কোনোভাবে যদি সূর্যের তাপটা সরাসরি আমার বাসার ভেতরে ঢুকে যায় তাহলে ভেতরটা গরম হয়ে যাচ্ছে। আমি যদি আমার কোন দিকটায় জানালা সেটার উপর নির্ভর করে, সেটা চিন্তা করে আমি যদি প্রপার সানশেড দিতে পারি যা সূর্যের তাপটাকে আটকাবে, সরাসরি আমার জানালার ভেতরে বা আমার জানালা গ্লাসে রোদ পড়তে দিবে না, সেক্ষেত্রে আমার ভেতরে তাপটা কম ঢুকবে। তৃতীয়ত, স্পেশালি যারা একটু ছাদের দিকে থাকেন, টপ ফ্লোরে থাকেন, তাদের ক্ষেত্রে আরেকটা বড় প্রবলেম হয়, ছাদের উপর থেকে একটা বড় পরিমাণ তাপ ঢোকে এবং দেখা যায় যে একদম টপ ফ্লোরে কেউ থাকতে চায় না। সেক্ষেত্রেও আমরা যদি ছাদে দুটো লেয়ারে এই মাঝে কিছু ইনসুলেশন ম্যাটেরিয়াল, সেটা খুব সস্তা কিছু মাটির হাইটারি হতে পারে, অথবা শোলা হতে পারে, অথবা এখন ইদানিং কিছু পেইন্ট বের হয়েছে, কিছু ম্যাটেরিয়াল বেরোচ্ছে যেগুলো অনেক বেশি তাপ রিফ্লেক্ট করতে পারে, এই ধরনের কোনো ম্যাটেরিয়াল দিয়ে আমি যদি এখানে একটা থার্মাল ইনসুলেশনের ব্যবস্থা করতে পারি, তাহলেও নিচে তাপ প্রবাহটা কমে আসে এবং ভেতরের জায়গাটা তাপ গ্রহণটা কমে যাবে। আমার ভেতরটা ঠান্ডা করার আগে আমাকে চিন্তা করতে হবে তাপ যেন ভেতরে না ঢোকে, সেই ব্যাপারটা এনশিওর করা। এই জানালার প্রকৃতি এবং দেয়ালের প্রকৃতি কেমন হবে এটা অনেকটাই নির্ভর করবে আমার বাড়ির অবস্থানটা কোন দিকে, আমার উত্তর কোন দিকে, দক্ষিণ কোন দিকে। আমার সূর্যের অবস্থানটা যদি দেখি, আমাদের বাংলাদেশের গ্লোবাল পজিশন অনুযায়ী সূর্য পূর্ব দিকে উঠছে, দক্ষিণ দিয়ে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। পূর্ব এবং পশ্চিমে সূর্যের তাপটা যাবে অনেকটা নিচু অ্যাঙ্গেলে, তার মানে এই যদি আমার পূর্ব বা পশ্চিম দিকের ওয়াল হয়, এখানটাতে এইভাবে ডিরেক্টলি ওয়ালে হিট করবে। দক্ষিণ দিকে যখন থাকে তখন সূর্যটা অ্যাকচুয়ালি একটু উপরের দিকে থাকে, এইভাবে থাকে, সো ও অলমোস্ট খারাপভাবে আলোটা দেয়। তো দক্ষিণের দিকে যে আমার রুমগুলো আছে সেই জানালাগুলো প্রোটেক্ট করার জন্য আমাকে এই ধরনের সেটিং ডিভাইস ব্যবহার করতে হবে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি সানশেড বলি, যে আমরা জানালার উপর একটা হরিজেন্টাল, একটা সমান্তরাল একটা কিছু থাকে যেটা দিয়ে আমার রোদটা আটকায়। পূর্ব বা পশ্চিমে এই ধরনের শেডিং ডিভাইস কাজ করবে না, সেক্ষেত্রে আমাকে ভার্টিক্যাল শেডিং ডিভাইস বা খাড়া, সূর্য কোন দিক থেকে আসছে সাউথের দিকে, যদি আমার এটা যদি সাউথ হয় সেক্ষেত্রে এদিককার ভার্টিক্যাল শেডিং ডিভাইসগুলো হবে এইভাবে, পশ্চিম দিকে হলে এভাবে, সো দ্যাট নিচু অ্যাঙ্গেলে যে রোদটা আসছে সেই রোদটাকে যেন সে আটকাতে পারে। রোদ থেকে যদি আমি আমার বাসাটাকে প্রোটেক্ট করতে পারি, আমার ভেতরে তাপ বাড়ার প্রবণতাটা অনেকটুকু কমে যাবে। আচ্ছা, আপনি যেই বিষয়টা ব্যাখ্যা করলেন, এই ধরনের কেস কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি নতুন একটা বিল্ডিং ডিজাইন করার সময়, কিন্তু এখন আমাদের শহরে লাখ লাখ বিল্ডিং তৈরি হয়ে গেছে এবং মানুষের ভেতরে বসবাস করে কিন্তু গরমে হাঁসফাঁস করছে। এক্সিস্টিং বিল্ডিংগুলোর ক্ষেত্রে আমরা কি ধরনের মেথড অ্যাপ্লাই করতে পারি? আচ্ছা, নতুন বিল্ডিং হোক বা পুরনো বিল্ডিং হোক, রোদ, সূর্যের অবস্থান এগুলো কিন্তু একই থাকছে। সো এই সলিউশনগুলো রেট্রোফিট আকারে কিভাবে করা যেতে পারে, এটার কিছু টেকনিক হয়তো আমরা ব্যবহার করতে পারি। এই ব্যবহারের টেকনিকটা হয়তো বিল্ডিং টু বিল্ডিং, এলাকা ভিত্তিক, ওই ভবনের ওরিয়েন্টেশনের উপর চিন্তা মানে করে ওরিয়েন্টেশনের উপর বিবেচনা করে এক এক রকম হতে পারে। আমি তো একটা উদাহরণ দিই। ধরেন আমি যে রুমটাতে চাচ্ছি যে আমার গরম হয়ে যাচ্ছে এই রুমের কোন ওয়ালটাতে রোদ পড়ছে সেটাকে দেখতে হবে। যদি রোদটা যদি দক্ষিণ দিকের ওয়ালে পড়ে, এখন আমরা জানি যে দক্ষিণ দিকের ওয়াল, আমি একটা 5 ইঞ্চি ওয়াল আছে আমার দক্ষিণ দিকে, এখানে যদি আলোটা আসবে হলো এভাবে, রোদটা এভাবে পড়ছে, সো এই ওয়ালটাকে যদি আমার প্রোটেক্ট করতে হয় আমাকে সানটা হরিজন্টালি আটকাতে হবে। এখন কয়েকটা উপায় থাকতে পারে। প্রথমত আমি যেটা আলোচনা করছিলাম, যদি থার্মাল মাসের পরিমাণ বাড়াতে পারি, ওয়াল যদি মোটা করতে পারি, ওয়াল মোটা করতে পারলে আমার এটা দক্ষিণ দিক হোক, পূর্ব দিক হোক, পশ্চিম দিক হোক, আমার সব জায়গা থেকে সে তাপ আটকাতে পারবে
এখন আমার ওয়াল তো মোটা, আমি 3 তলা বাসায় থাকি, এখন ওয়াল মোটা করার কোনো সুযোগ নেই। জি সেক্ষেত্রে আরও কিছু ওয়ে থাকতে পারে, যেমন দক্ষিণ দিকে আমরা যদি কিছু হরিজেন্টাল, যে কোনো কিছু হতে পারে, এটা যে কোনো ম্যাটেরিয়ালের হতে পারে, যে কোনো অস্বচ্ছ ম্যাটেরিয়াল, মানে যেটা রোদটাকে আটকাবে, এটা দিয়ে ছোট ছোট কিছু শেড তৈরি করতে পারি, আমার এই ওয়ালটা যদি গরম না হয়, দেখা যাবে সেক্ষেত্রে আমার ভিতরের রুমটা অনেকটুকু ঠান্ডা হয়ে গেছে। মানে ওয়ালটাকে শেড দাও, আমরা কখনো চিন্তা করি না যে ওয়ালকে শেড দেওয়া যায়, আমরা চিন্তা করি ওয়াল আমাদেরকে শেড দিবে, কিন্তু ওয়াল যখন গরম হয়ে যাবে ও কিন্তু আমাদেরকে হিটও দিবে। ওয়ালটাকে যদি ঠান্ডা রাখতে পারি, সবচেয়ে ভালো উপায় ওয়ালটা মোটা করা, ক্যাভিটি করা। যদি সম্ভব না হয় তাহলে ওয়ালটাকে ঠান্ডা করেন, ওয়ালটাকে শেড দেন। যদি এটা পূর্ব বা পশ্চিম দিকের ওয়াল হয়, সামনে যদি কোনো কিছু আনতে পারি, জি সেটা হতে পারে ঝুলে পড়া কোনো গাছ। এখন আমাদের ঢাকা শহরে এবং অন্যান্য জেলা শহরগুলোতে প্রচুর আমরা ছাদনি লতা দেখি উপর থেকে, হ্যাঁ, কার্টেন কিপার ইউজ করি। এই ঝুলে পড়া গাছগুলো কিন্তু আপনার ওয়ালটাকেও রোদ থেকে বাঁচায়। এটা খুব সহজ। আমি ছাদে একটু ছোট গাছ লাগাতে পারলে ওই গাছটাই দেখা যায় ঝুলে অলমোস্ট পুরো বাসাটাকে কাভার করে ফেলে। আমাদের অনেক রকমের ক্লাইম্বার ট্রি আছে, আমরা যেটাকে ওয়াল কার্পেট বলে, যেটা ওয়াল বেবে ওঠে, এটাও কিন্তু ওয়ালের সামনে একটা প্রোটেকশন লেয়ার তৈরি করছে, তাপ অনেকটুকুই কমে যাবে ভেতরে। আরেকটা বিষয় হচ্ছে ভাই, আমরা দেখি যে অনেকেই ছাদে টাইলস ব্যবহার করেন, বাজারে অনেকে বিভিন্ন ধরনের টাইলস বিক্রি করে থাকেন, বলেন যে এটা নাকি জলছাদের কাজে দিবে, কিন্তু সেই ধরনের টাইলসগুলো ব্যবহার করার পর দেখা যায় সেটা পানি শোষণ করছে, ছাদ ড্যাম্প হচ্ছে, এই ধরনের কেস স্টাডি আমরা প্রায়ই দেখি। কিন্তু ছাদে ঠিক কি ধরনের ইনসুলেশন ব্যবহারের মাধ্যমে আমরা ছাদটাকে ঠান্ডা রাখতে পারি, এর কোন একটা ক্রস সেকশন যদি আপনি একটু দেখান। আমার ছাদ তো হয় 5 ইঞ্চি বা 6 ইঞ্চি, ওয়ালের মতোই থিকনেস, সো এদিক থেকে খুব সহজে আমার তাপটা ঢুকে যাচ্ছে। আমার এটাকে মোটা করতে হবে বা এখানে একটা ইনসুলেশন ব্যবস্থা করতে হবে। তো সেক্ষেত্রে সস্তা ইনসুলেশন ম্যাটেরিয়াল, এটা শোলা বোর্ড হতে পারে, মাটির হাড়ি হতে পারে। মাটির হাড়ি যদি উপর করে এভাবে এভাবে রাখা যায়, এটা কিন্তু, হ্যাঁ, এটার উপর কিন্তু যথেষ্ট লোড দেওয়া যেতে পারে। ব্লক হতে পারে, যে কোনো ইনসুলেশন ম্যাটেরিয়াল, ইভেন আপনি খুব পাটের আশ্বাসও হতে পারে, যদি সিনথেটিক, মানে আপনি যদি আপনার ওয়েস্টের যে প্লাস্টিক বোতলগুলো আছে যেগুলো আপনি পরিবেশ, হ্যাঁ, সেগুলো হতে পারে। মানে যে কোনো কিছু যা কিছুটা হলো বাতাস আটকাবে। সামহাও যদি আমি এখানে কিছু বাতাস ট্র্যাপ করতে পারি, তার উপরে আমি একটা পাতলা নর্মাল ঢালাই দিলাম, টাইলস লাগালাম, নর্মালি নেট সিমেন্ট ফিনিশ করলাম, ডাজন্ট ম্যাটার, অনেকটুকু হিট কমে যাবে। হিটটা কমবে কিন্তু মাঝারি লেয়ারটার জন্য, উপরে বা এটার জন্য না। আপনার রুমের উচ্চতা যদি বেশি হয়, যদি একটা ফল সিলিং করা যায়, ফল সিলিংটা মানে যে খুব দামি ম্যাটেরিয়াল দিয়ে ফল সিলিং হতে হবে, নট নেসেসারি, বাঁশের চাটাই দিয়ে হতে পারে, ইভেন নর্মাল মোটা কাপড় দিয়ে হতে পারে। এবং এই দিক থেকে যে জায়গাটাতে আমার ফল সিলিং, তার উপর দিয়ে এখানে যদি একটা বাতাসের প্রবাহ নিশ্চিত করা যায়, এটা কিন্তু আপনার রুমের ছাদ থেকে যে টেম্পারেচারটা আসে সেটাকে এই বাতাসের প্রবাহের মাধ্যমে বের করে দেওয়া যায়। সেক্ষেত্রে আপনার ভেতরের রুমটা অনেকটুকু ঠান্ডা করা যায়। একটা 10 ফিট রুমের উচ্চতার রুমের চাইতে একটা 12 ফিটের রুম, উচ্চতার রুম, যে কোনো পরিস্থিতিতে বেশি ঠান্ডা। কিন্তু এর চাইতে সহজ কোনো পদ্ধতি আছে কিনা? অবশ্যই আছে, এয়ার কন্ডিশনার ব্যতীত। এয়ার কন্ডিশনার ব্যতীত অবশ্যই আছে। যেমন এই মোমেন্টে, এখন মানে এখনকার গরম থামানো আর 1 মাস পরের গরম থামানোর মধ্যে কিন্তু গল্পের মধ্যে পার্থক্য আছে। এই মোমেন্টে আমার হয়তো 42-40 ডিগ্রি টেম্পারেচার আছে, কিন্তু আপনি যদি খেয়াল করেন এই মুহূর্তে কিন্তু হিউমিডিটি অনেক কম, 38-37, কারণ এখনো এই বছরের বৃষ্টি শুরু হয়নি, বাতাস শুষ্ক, যে কারণে আপনি দেখবেন যে খুব গরম লাগছে, কিন্তু ঘাম কিন্তু তুলনামূলকভাবে কম হচ্ছে। তো এই গরমটা কিন্তু সামলানো সহজ। আপনি কিছুই না, আপনি যদি ছালা যেটা আছে, মানে যেটা একটু পারফোরেটেড, একটু ফাঁকা ফাঁকা ভেজা ছালা যদি আপনি আপনার জানালায় দিয়ে রাখেন, দেখবেন আপনার রুম অনেকটুকু ঠান্ডা হয়ে গেছে। কারণ ও যখন ওই বাতাসটা যখন ভেতরে ঢুকবে, ও জলীয় বাষ্প নিয়ে ভিতরে ঢুকবে, যেহেতু পানিটা ঠান্ডা, অটোমেটিক আপনি এয়ার কুলার ব্যবহার করেন, ওইটা আর এই ভেজা ছালার মধ্যে খুব একটা পার্থক্য নাই। টেকনোলজিক্যালি দুইটাই সেম, একটা কস্টলি, একটা কস্ট ছাড়া। দ্বিতীয়ত, আপনি যদি টেবিল ফ্যান ব্যবহার করেন, অনেক ব্যাচেলার বাসায় টেবিল ফ্যান ব্যবহার করে, টেবিল ফ্যানের সামনে যদি আপনি একটা ফাঁকা আঁশযুক্ত গামছা হতে পারে, আপনার এটা যেটা বললাম যে ছালা হতে পারে, যে কোনো কিছু, যেটার ভিতরে, হ্যাঁ, চটের বস্তা হতে পারে, যেটার ভিতর দিয়ে বাতাস বের হয়ে যায়, এরকম কোনো কিছু যদি ভেজা অবস্থায় একটু রাখেন, আপনি অনেকটুকু আরাম পাবেন। এই আরামটা কিন্তু জুন জুলাই মাসে পাবেন না, তখন এই পদ্ধতি কাজে লাগবে না। আপনি বাইরের ওয়াল যেটা বললাম, আপনি এমন একটা বাসায় আছেন যেটা হয়তো 5 ইঞ্চি ওয়াল, এক্সপোজ সান সারাদিন ধরে দক্ষিণ দিকের বা পশ্চিম দিকের রোদটা পাচ্ছে। এখন আপনি হয়তো ভাড়া বাসায় আছেন, আপনি তো এখানে বিশাল কনস্ট্রাকশনের কস্টের ঝুঁকিটা নিতে পারবেন না। তো আপনি হয়তো কিছুই না, আপনি যদি আপনার ফেলে দেওয়া, ধরেন এটা কাগজের পুরনো কার্টুন হতে পারে, বা খুব সস্তা কোনো শক্ত যে কোনো কিছু,
অস্বচ্ছ শক্ত, সেটা মোটা কাগজ হতে পারে, ফেলে দেওয়া জিনিসের কার্টুন হতে পারে, এইটা যদি কোনোভাবে, যেটা আমি বললাম যে হরিজেন্টালি যদি কোনোভাবে ওয়ালটাকে শেড দেওয়া যায়, আপনার টেম্পারেচার অনেকটুকু কমে যাবে। আপনি কিছুই পারছেন না, অ্যাটলিস্ট আপনি যদি আপনার পুরনো কাপড় অথবা অন্য কোনো কিছু যেটা ওয়ালের সামনে আরেকটা লেয়ার তৈরি করতে পারবে সূর্য থেকে আটকাতে, যে কোনোভাবে সূর্য থেকে যদি আপনি আপনার ওয়ালটাকে রক্ষা করতে পারেন, ওয়াল আপনাকে রক্ষা করবে। ছাদের ক্ষেত্রে করণীয় কিছু আছে কিনা? সবচেয়ে সস্তা উপায় হলো গাছ লাগান। ওকে, ছাদ বাগান করা। ছাদ বাগানের আরেকটা হয়, অনেক রকমেরই তো ছাদ বাগান আছে। একটা আছে যে আমরা একটু কস্টলি হয়, যেখানে একদম নিচে পুরো মাটি ফেলে পুরো জায়গাটাকে মাটি করে, তারপরে এটা একটু কস্টলি, অত টাকা নাই, আমি অন্তত টবে গাছ লাগাতে টবে কস্টলি হয়ে চললাম, অত টাকাও নাই। খুব মজার বিষয় হলো যে আপনি, আমাদের দেশে অনেক সবজি হয়, আপনি বরবটি বলেন, সিম বলেন, বা এই ধরনের যে সবজিগুলো, এগুলো কিন্তু মাচা হয়। আপনি যদি অত জায়গা জুড়ে গাছ লাগাতে পারছেন না, 2-3টা জায়গায় যদি 2টা লাউ গাছ বা মাচা করে, একটা মাচা কিন্তু খুব সহজ জিনিস। আপনি আপনার যে প্লাস্টিকের যে সুতা বা ওয়েস্টের সুতাগুলো পাওয়া যায়, এটাতে খুব ইজিলি আপনি মাচা করতে পারবেন। আপনি এক পাশে গাছ লাগিয়ে দিলেন, পুরো ছাদটা ঢেকে গেল গাছে। আপনি উইদিন, এগুলো কিন্তু খুব ফাস্ট বাড়ে, গাছগুলো খুব ফাস্ট গ্রোয়িং, আপনি উইদিন ফিউ ডেজ আপনি এটার উপকার পাবেন, আপনার গরম কমে আসবে। প্রিয় দর্শক, এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন ডক্টর নুরুর রহমান খান স্যার। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি ভালো, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা জানা দরকার সেটা হচ্ছে আপনার কোন ধরনের কাজ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়? বাসা আমাদের খুব পছন্দের একটা কাজ, মানে 1 ইউনিট রেসিডেন্স স্পেশালি খুবই পছন্দের কাজ। বাট এখন আমি বলবো যে কিছুটা বয়স হয়ে গেছে আমাদের অফিসের, আমাদেরও চিন্তাভাবনা কিছুটা বদলিয়েছে। আমরা এখন যে কাজগুলো আমরা করছি মোর ফর দ্য পিপল, শহরের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য যে কাজগুলো করছি, সেই কাজগুলো আমাদের অনেক বেশি ভালো লাগে। আমরা সিটি কর্পোরেশনের জন্য কিছু কাজ করে দিচ্ছি, যেটার ইউজার গ্রুপকে আমি চিনি না, সে পার্সনটাকে চিনি না, তার সাথে আমি ওই রকম মিটিং করিনি, সে আমার একটা 1 ইউনিট রেসিডেন্সের একটা ক্লায়েন্ট না, বাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা করে দিলে তাদের ভালো হবে। এবং সেই যে একটা অনেক সংখ্যার মানুষের জন্য একটা উপকার করার যে ক্ষমতা আমার আছে, আমার সেই মেধা আছে, সেটা যখন আমি আর তানিয়া ইউজ করতে পারছি, এটা আমাদেরকে ভীষণ স্যাটিসফ্যাকশন দিচ্ছে। তো আমি বলবো যে এখন যে কাজগুলো আমরা করছি একটু বড় আকারের, সেগুলো আমাদেরকে একটা বিরাট স্যাটিসফ্যাকশন দিচ্ছে। উই লাভ ডুইং দিস। আর একটা সবসময় রয়ে গেছে যে কিছুটা বলা হয় আমাদের অফিস হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইনের ট্রেন্ড সেটার। সো রিসেন্ট টাইমে আমরা খুবই অ্যাডভেঞ্চারাস, খুবই চ্যালেঞ্জিং কিছু ইন্টেরিয়ার করছি। তো এইরকম করে অ্যাগেন, যদিও 33 years old, বাট এখনও যে উই আর এবল টু পুট সামথিং ফরওয়ার্ড উইচ ইজ ড্রামাটিক, উইচ ইজ এক্সাইটিং, উইচ ইজ স্টিল ট্রেন্ড সেটিং, এরকম যখন আমরা একটা কাজ করতে পারি, তখন সেটাও আমাদেরকে খুব মানে ইট গিভস আস আ লট অফ প্লেজার, বিকজ মানে ইন আ ওয়ে বলা যায় যে উই স্টিল গট ইট। মাস্ট হ্যাভ টু মেনশন যে আপনারা কিন্তু শুধুমাত্র ওই যেটা বললেন যে ইন্ডিভিজুয়াল প্রজেক্টে নিজেদেরকে সীমাবদ্ধ রাখেন নাই, যাদের সাথে হয়তো কোনোদিন দেখাও হবে না, একটা মানে একটা লার্জ গ্রুপ অফ পিপলের জন্য আপনারা আসলে সার্ভিসটা তৈরি করে দিচ্ছেন, যেটা হয়তো তারা উপভোগ করবে কিন্তু হয়তো জানবে না কে করেছে। বাট তার থেকে বড় ব্যাপার হচ্ছে, যেহেতু ইন্টেরিয়র কথাটা বললেন স্যার, এই জায়গাটাতে কি কালার নেক্সট রিসার্চটা কোনোভাবে আপনাদেরকে হেল্প করছে? আমাদের ইদানিং সময়ে আমি আমাদের অফিসে বেশ কয়েকটা কাজের সময় আমি প্রথমেই আমার টিমকে বলি যে লুক অ্যাট দ্য কালার নেক্সট প্যালেটস। এটা একটা কারণ আছে, সেটা হচ্ছে যে কালার নেক্সট তো জাস্ট একটা কালার চার্ট না, এটার পিছনে কিন্তু একটা গবেষণা আছে, একটা রিসার্চ আছে, যেখান থেকে একটা মানে ওয়েল ট্রেন্ড or accomplished group of individuals তারা কিন্তু বসে ডিসকাস করে একটা জায়গায় আসার চেষ্টা করে যে এই মুহূর্তে মানুষের মাইন্ডে কোন কালারগুলো একটা ইম্প্যাক্ট ফেলছে বা তাকে ড্রাইভ করছে, বা ওভারঅল তার যে সিচুয়েশন। আমরা কিন্তু আমাদের চয়েস অফ কালার কিন্তু ইজ কানেক্টেড টু ফ্যাশন, ইট ইজ কানেক্টেড টু সিনেমাটোগ্রাফি, ইট ইজ কানেক্ট টু মেনি থিংস। সো সেই সব জায়গার থেকে যে ইম্পালসগুলো আসে, সেই অনুযায়ী মানুষের সাবকনশিয়াসে সে যে কিছু কিছু কালারের প্রতি তার একটা লাইকিং অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে, বা শেপ হচ্ছে, বা কিছু কালার বাদ যাচ্ছে, কিছু কালার আসছে, সেই রিসার্চটা আমরা মানে অলমোস্ট পেয়ে যাচ্ছি, এবং ওখান থেকে উই ক্যান বুঝতে পারছি যে দিস ইজ হোয়াট ইজ ট্রেন্ডিং। সো
আর্কিটেকচারে আমাদের দুটো দিকই খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে এই জায়গাটাও যেমন খেয়াল রাখতে হবে, আবার আর্কিটেকচারে কিছু জিনিস আছে উইচ ইজ টোটালি ক্লাসিক, ওটা কোনো ব্যতিক্রম কোনো দিন হবে না। হোয়াইট ইজ হোয়াইট, ব্ল্যাক ইজ ব্ল্যাক, সো ব্রিক ইজ ব্রিক, কংক্রিট ইজ কংক্রিট। তো এই সব জায়গা যেমন সব কিছুতেই ক্লাসিক বলে একটা জিনিস থাকে, তেমনই বিশেষ করে ইন্টেরিয়র ডিজাইন এসব জায়গায় যেখানে উই হ্যাভ টু ওয়ার্ক উইথ আ লট অফ কালার্স, whether it is in the walls, whether it is soft furnishing, whether it is in furnitures, সেই জায়গায় কিছুটা aware থাকা and to be connected to time, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। সো সেই জায়গায় আই থিঙ্ক কালার নেক্সট একটা বড় অবদান আছে। স্যার থ্যাংক ইউ সো মাচ, আপনার এত ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিলেন এবং এত ডিটেলভাবে আমাদেরকে ব্যাপারগুলো বুঝিয়ে বলার জন্য। থ্যাংক ইউ আপনাকে, এশিয়ান পেইন্টসকে অ্যান্ড এটিএন নিউজকে ফর হ্যাভিং মি। আশা রাখি এই ডিসকাশন আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে, এই আশায় আজকে এখানেই রাখছি, পরে আবার দেখা হবে। প্রিয় দর্শক, এ ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন স্ক্রিনে দেখানো ইমেলের মাধ্যমে। Powered by Asian Paints.